আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের সহ-আলোচক রাশেদ হায়দার ভাই এবং আপনার যারা দর্শক রয়েছেন তাদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আর আপনি যেটা বললেন, আমাদের এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে খুবই জটিল অঙ্ক কষতেছে বিশ্বের বিভিন্ন শক্তি, কয়েকটা দুর্বল রাষ্ট্র, কয়েকটা বড় রাষ্ট্র এবং বিভিন্ন আরো ছাড়াও আরো বিভিন্ন দেশ, যেগুলোর নাম আমরা হয়তো এখন অনুমানই করতে পারতেছি না। বাংলাদেশকে নিয়ে যে একটা কিছু হচ্ছে, এটা কিন্তু সুস্পষ্ট। চায়না থেকে আমাদের জাতীয় ভাইয়া ফিরে আসুক, তারপরে দেখি যে আসলেই কি হয়েছে, আর বাংলাদেশের পত্রিকায় আসুক কি কি ঘটেছে। নাকি আমেরিকার সেই চুক্তির মধ্যে গোপন রাখবে, তা আমরা জানি না। তবে আমি বলতে চাই যে বাংলাদেশে 24টা বিমান কিনলেন, আপনি তো বারমারে দেখলে আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। বারমার যে ওই যে আপনার আরাকান আর্মি, তারা এসে আপনার 150 জেলে নিয়ে যায়, তারা অস্ত্র নিয়ে এসে আপনার দেশে গান গায়, নাচে, ডিজে পার্টি করে যায়, আপনার তার চোখের দিকে তাকানোর সাহস আপনার হয় না। তো এই যে বিমান আনতেছেন, এই বিমান কার বিরুদ্ধে ব্যবহার করবেন? ভারতের বিরুদ্ধে? দেখেন, ভারতের বিরুদ্ধে তো বিমান দরকার নাই। বাংলাদেশের জামাত বলেছে তাদের 50 লক্ষ জিহাদি রেডি। তারপরে কোনো হাঁপানি রোগী, মৌলবী, নীল্লাখোর, তারপরে আপনার রিক্সাওয়ালা, এরা তো বলেছে 1 কোটি লোক গিয়ে ভারত দখল করে নেবে। বিষয়টা এরকম যে ব্রাহ্মণবাড়িয়া থেকে লোকজন এসে জামালপুর দখল করে নেবে, এরকম মনে করতেছে। অথবা জামালপুর থেকে গিয়ে গফরগাঁও দখল করে নেবে, অথবা গফরগাঁওয়ের লোক মনে করছে আর কি আমরা গাজীপুর দখল করে নেব, অথবা গাজীপুর মনে করতেছে মিরপুর ঢাকার এক অংশ দখল করে নেবে, এরকম তারা মনে করতেছে ভারতকে। তো তাদের তো বিমানের দরকার নাই। তো আমার হাসি আসলো যে আমাদের এই বিমান কতগুলো কিনতেছে, এটা বলার সাহস আমাদের এত বড় হিম্মতওয়ালা শাসক তারা পাচ্ছে না। এটা আমার জন্য পরে আমার কাছে একটু লজ্জা লাগলো আর কি, যে ভারত এবং চায়নার যত বিরোধ থাকুক, তারা এখানে মার্কিন আধিপত্য মেনে নিবে না। কারণ এইখানে আমেরিকার অবস্থান মজবুত মানেই ভারত এবং চায়না অনিরাপদ হয়ে যাবে। তো বাংলাদেশকে নিয়ে তাদের যতই টানাপোড়েন থাকুক, চায়না চায় বাংলাদেশ আমার পকেটে থাকুক, গরিবের বউ তো সবারই ভাবি, তাই না? গরিবের বউ তো সবার ভাবি। বাংলাদেশ নামের যে গরিবের বউটা, এটা চায়নাও পকেটে রাখতে চায়, ভারত তো নিতেই চায়। তো তারপরেও ভারত একটু বলে যে আমরা যেহেতু দেশ স্বাধীনে সহযোগিতা করেছি, আমাদের একটু অধিকার বেশি। তারা দুইজনেই টানাটানি করে, কিন্তু তার মানে এই না যে তাদের এই বিরোধের মধ্যে থার্ড পার্টি চলে আসবে। এটা ভারতও চাইবে না, চায়নাও চাইবে না। আবার আরেকটা মজার বিষয় হলো, এখানে আরো টুইস্ট আছে, আমেরিকাও চাইবে না যে চায়না শক্তিশালী অবস্থানে এখানে নিক, কারণ তাহলে আবার তার সমস্যা হয়ে যাবে। চায়না এখানে মজবুত হলে আবার আমেরিকার সমস্যা হয়ে যাবে। অর্থাৎ পুরো বাংলাদেশটা এখন মানে যে কোনো সময় আমরা বলির পাঠা হয়ে যাবো। যেমন সুন্দরবনে বাঘ ধরতে আপনি কি করেন, একটা পাঠা রেখে আসেন, অন্য কোনো প্রাণী রেখে আসেন ধরার জন্য। তো বাংলাদেশটা এরকম হয়ে গেছে, একদিকে গরিবের বউ, সুন্দরী বউ সবার ভাবিও বলতে পারেন, অথবা আমাদের কাবাব মে আমরা হাড্ডি হয়ে গেছি। হাড্ডির কোনো কাজ নাই, কিন্তু হাড্ডির কাজ কি? মাংসটাকে পুরবে, আমরা মাঝখানে জ্বলবো। হাড্ডি কেউ খায়ও না, ঠিক আছে? খালি হাড্ডি কুকুরেও খায় না। তো হাড্ডির তো কোনো কাজ নাই। হাড্ডি হলো কাবাব মে, আমরা হাড্ডি হয়ে থাকবো, শুধু জ্বলবো আর জ্বলবো, পরে ফেলে দিবে। আমাদের দশাটা তাই। এখানে আরো জটিলতা, যখন চায়না আর ভারত বৈঠক করবে, তখন আমেরিকা আরো সিরিয়াস হবে। আমেরিকা চাইবে যে কোনো মূল্যে এখানে অবস্থান মজবুত করা, কারণ এরাও জানে, আমেরিকাও জানে যে চায়না আর ভারত তাকে এখানে শক্ত অবস্থানে থাকতে দিবে না। সুতরাং আমেরিকাও এখানে এই মুহূর্তে বাংলাদেশের উপরে তার অবস্থান আরো শক্ত করতে চাইবে, আরো মজবুত করতে চাইবে। অর্থাৎ আমরা কেসকি করলেই শুধু পড়ি নাই, আমরা ত্রিমুখী বিপদে পড়ে গেছি। আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ, কারণ আমাদের না আছে নিজস্ব পররাষ্ট্রনীতি, আমাদের না আছে কূটনৈতিক জ্ঞান। আমাদের আল্লাহ এইরকমই কূটনৈতিক জ্ঞান দিয়েছে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই ভারতের মতো প্রতিবেশী দেশ এর ওখানে গেলে ঘেটি ধরে বের করে দেয়, বলে যে নেশৌরি কা আছে আয়া, মানে এরকম আমাদের যোগ্যতা, এরকম কূটনৈতিক জ্ঞান তো আমাদের এরকমই। তো আমরা এবার ফান্দে পড়ে যাচ্ছি। শুধুমাত্র যে চায়না এবং ভারত, আপনার কথা ঠিক যে চায়না এবং ভারত দিল্লিতে বৈঠক মানে এখানে আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করা। এটা আবার আমেরিকা তো আগে থেকেই জানে, কারণ আমেরিকা তো কাউকে পৃথিবীতে আমেরিকাই একমাত্র রাষ্ট্র যে কাউকে বিশ্বাস করে না। ভারত বাংলাদেশকে বিশ্বাস করতে পারে, ইভেন ভারত চায়নাকেও বিশ্বাস করতে পারে, চায়না ভারতকে বিশ্বাস করতে পারে, বাংলাদেশকেও করতে পারে, অন্য কোনো দেশকেও করতে পারে। কিন্তু আমার ধারণা যে আমেরিকাই পৃথিবীতে একমাত্র রাষ্ট্র। এটা আমার গত 30-35 বছরের অভিজ্ঞতায়, যে আমেরিকা পৃথিবীতে কাউরে কোনোদিন বন্ধু মনে করে না। সে নিজের যতক্ষণ আপনি ভালো করবেন ততক্ষণ তিনি প্রয়োজনে আপনারা যদি 1 কাপ চা খাওয়াইলে আপনি যদি লেবানন নিয়ে নিতে পারেন, সমস্যা নাই, তো আপনাকে চা খাওয়াবে। কারণ আসিফ মনির যে একটা জঙ্গি রাষ্ট্রের সেনাপতি সবাই জানে, ওইখানে গণতন্ত্র নাই সবাই জানে, ওইখানে আইন নাই সবাই জানে, ওইখানে মৌলবাদী রাজনীতি ছিল সবাই জানে। তারপরেও হোয়াইট হাউসে নিয়ে 1 কাপ চা খাওয়াই দিছে। 1 কাপ চায়ের কিমতি কি দেওয়া গেল? গাজা হাওয়া, লেবানন হাওয়া,
এইভাবে সিরিয়াও কয়েকদিন পর হাওয়া হয়ে যাবে। ভাগ্যিস এই আসিমনের ওইখানে আপনার হায়দ্রাবাদে বিরিয়ানি খাওয়ায় নাই আমেরিকার হোয়াইট হাউসে, তাহলে মনে হয় পুরো সৌদি আরবে চলে যেত অথবা খোদ পাকিস্তান চলে যেত। যাই হোক, এটা অল্পের জন্য পয়সা গেছে, অদূর ভবিষ্যতে হয়তো খাওয়াবে। তবে আমরা কূটনৈতিক বেড়াজালে পড়ে গেছি, আমরা ফাঁদে পড়ে গেছি। এই ফাঁদটা হচ্ছে কবুতরের ওই যে কারেন্ট জালের মধ্যে পড়ার মতো, মানে আমাদের নড়াচড়া করার কোনো জায়গা নেই। আমরা এখানে বলির পাঠা হয়ে যাচ্ছি, সেটা ভারতের কাছে হোক, চায়নার কাছে হোক, আমেরিকার কাছে হোক, তুরস্কের কাছে হোক বা অন্য কোনো দেশের কাছে হোক। আমরা একটা ফাঁদে পড়ে গেছি। এই ফাঁদ থেকে বের হতে আমাদের অত্যন্ত দক্ষ কূটনীতিক দরকার, অত্যন্ত দেশপ্রেমিক নেতা দরকার। এছাড়া বের হওয়ার কোনো পথ আমি দেখতেছি না। আমাদের কপালে মানে শেষ মুহূর্তে আমরা কাবাব মে হাড্ডি হয়ে যাব। লাভ ওই চায়নার হবে, লাভ ভারতের হবে, লাভ আমেরিকার হবে, মানে ক্ষতি আমাদের। জি। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ শেখ ফরিদ ভাই বা দর্শকদের প্রিয় জিন্দা পীর যিনি আছেন, ওনার সাথে আসলে বৈশাখ কথা বলাটাও আমার সাহসে কুলায় না, তারপরও যেহেতু মাসুদ ভাই ডাকে বলতে বাধ্য হই। মাসুদ ভাই, যে বিয়ের কাবিননামা হয়তো দেখছেন, বিয়ের সময় কাবিননামা হয় যে মেয়েরা কাবিনের এত টাকা দিবেন, তারপরে এই করবেন সেই করবেন, এই তো বিশাল কাবিননামা। তো বিয়ের পরে হঠাৎ করে এই 10 বছর পরে শ্বশুর বাড়িতে গেছিল বউ নিয়া জামাই, তখন জামাইরে জিগাইলো, কি জামাই 10টা বছর বিয়ে হইলো, তুমি দেখি তোমার ঘরে পোলা পাইন দেখি 11-12টা। কয়, আমি তো আপনাকে যে কাবিন নামার পরে আপনার কাছে ওয়াদা করছিলাম না জীবনে আপনার মাইয়ার পেট খালি রাখুন না, ওই জন্য বছরে বছরে ভরাই। চীনের সাথে চুক্তি 17, 18, 38টা চুক্তি হইতে পারে, পেট ভরাইয়া দিবে, কিন্তু আসলে চুক্তি কয়টা কার্যকর? সর্বপ্রথম একটা জিনিস, পৃথিবীতে এমন কোনো বেকুব নাই যে 100 টাকা যাই এমন কোথাও রাখবে যেটা চুরি হয়ে যাওয়ার ভয় থাকে বা আগুনে পুড়ে যাওয়ার ভয় থাকে, কেউ রাখে না। আপনি কি চাইলে ওই যে যেই ব্যাংক বন্ধ হয়ে যাইতেছে জানেন বন্ধ হয়ে যাবে, এখানে টাকা রাখবেন? রাখবেন। চায়না বলেন, ইন্ডিয়া বলেন, জাপান বলেন, আমেরিকা বলেন, সবাই পয়সা কখন দেয়, ইনভেস্ট কখন করে, যখন স্থিতিশীলতা থাকে। আওয়ামী লীগ আমল প্রচন্ড খারাপ ছিল, আপনাদের মতন আমিও মানিয়ে নিলাম, বঙ্গুদের মতো খুব খারাপ ছিল, একেবারে যা যা আছে সব। কিন্তু গত 15 বছর এক হাতে এক মহিলার শাসনের কারণে দেশ স্থিতিশীল ছিল, নো সুদূরবুদু, যার কারণে সমস্ত ইনভেস্ট আসছে। কারণ ওরা অন্য দেশের সরকার দেখে না, এখানে দিলে আমি 10 বছরের ভিতরে আমার টাকা লাভ সহ তুলে নিয়ে যেতাম। এখন যে সরকার, তা তো ওরা জানে যে যেহেতু আপনারা কইতেছেন যে আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগ নাই কই আবার সেনা নামাইতে হয়, ওই আওয়ামী লীগ নিঃশেষ, এরপরও প্রতিদিন আপনারা ধরতে হয় আওয়ামী লীগ। তো 6 কোটি লোকের আলাদা রাইখা দেশ অস্থিতিশীল রেখা কোন বেকুব আছে যে ওইখানে পয়সা ঢালবো আপনাকে উন্নয়ন কর্মকাণ্ডে? এখন আমার ভাই যেটা করে 700 কোটি টাকা করে এক একটা বিমান, তো 14টা বিমানের যে হিসাব আসে তাতে $1.36 বিলিয়ন, নিয়ারলি আপনি $2 বিলিয়ন বিমান। তো ভাই বললেন যে, ফরিদ ভাই বললেন যে ইন্ডিয়ান পত্রিকায় পাইছে। তবে আমি বাংলাদেশের আরেকটা নিউজ চ্যানেলে একটা খবর দেখছি, তারা বলতেছে যে বাংলাদেশ 14টা না জানি 24টা বিমান কিনতেছে, এগুলা ভারতের রাফায়েলের চেয়ে উন্নত। ভাই আমি তো অবাক হয়ে গেলাম, 700 কোটি টাকা দিয়ে হ্যাঁ ভারতের রাফায়েল। ভাই কিন্তু ভারত রাফায়েল বানাইলো কত? ভারতে তো রাফায়েল নাই, রাফায়েল তো ফ্রান্সের রাফায়েল, যেটা টক্কর দেয় আমেরিকান বড় বড় ফাইটার জেট গুলার। সেখানে ভারতের রাফায়েল কেমন হলো এইটা যেমন একটা বুঝলাম না যে এটা কোন কারণ। আর ফরিদ ভাই তো কইছেন 24টা কিনবেন আর 34টা কিনবেন, বুক ফাটায় বলেন না ভাই, মাইক লাগাই দেন মসজিদে মসজিদে যে আমরা কিনতাছি 24টা 34টা, আমরা আজকেই জামুগা দখল করতে। কিনেন, আমেরিকার লোক একটা চুক্তি আছে যে তোমার বউ আমার বউ, আমার বউ আমার বউ, আমেরিকার লোকের চুক্তি। আমি যারে শত্রু মনে করব সে তোমাদের শত্রু, আমার মিত্র তোমাদের মিত্র হবে, কিন্তু আমি চাইলে রাশিয়ার তেল তোমারে কিনতে বলতেও পারি, নাও বলতে পারি, তবে আমি যা যা নিব রাশিয়া থেকে সেই দিকে চোখ দিতে পারবো না। রাশিয়ার লাগে ব্যবসা আমেরিকার চলবে, তাতে সমস্যা নেই, কিন্তু তোমারে বলছি না না। এখন যে অ্যাম্বাসেডার সাহেব আসছেন, উনি তো ওই যে বিয়ার কাবিন নামা করে রয়েছেন না, চায়না থেকে দূরে রাখুন, মই রাখুন, সে রাখুন, উনি এখন কি করেন? কাবিন নামা ফলো করবেন নাকি অন্য কিছু করবেন? এটা হচ্ছে প্রথম কথা, যে কোনটা ফলো করবেন।
কিনা আইলেন, এখন ওই যে দাদাই কইলো যে আনতে তো গেলেন, এখন আইবনি। খালেদা জিয়ার ছবি হয়তো দেখে আসছেন ফরিদ ভাই, ওখানে ওই বিভিন্ন জায়গায় আছে, এটা নিতে পারে। এখন ঘটনা হচ্ছে যে আপনি মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়াটা নিল কে? ওইটা কি চায়না নিচ্ছে বলে মনে হয় না? চায়না তো করাইতে পারে না যে ঠিক আছে তুমি মালয়েশিয়া হইয়া এইদিকে আসো, কারণ মালয়েশিয়ার লাগে চায়না একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। এই কারণে আমেরিকা কিন্তু মালয়েশিয়ার উপরও খেপা। সুতরাং এখন দেখতে থাকেন যে আসলে আমেরিকা কি খেলাটা খেলে। ভারত কিছু খেলবে না। ভারত কি, ভারত মাথা খারাপ। 34টা আসবে রাফায়েলের চেয়ে শক্তিশালী। 34টা মনে হয় আগামী সপ্তাহে চলে আসবো। রাফায়েল আছে মাত্র 7টা না 8টা। আগামী জুম্মাবারে চলে আসবে, আগামী জুম্মাবারে চলে আসবো। সুতরাং আমরা ব্যাপক শক্তিশালী। এমনি আমগো রাঙ্গামাটি ফাঙ্গামাটি সব গেছে গা, এখন আমরা ব্যাপক শক্তিশালী। সুতরাং দেখেন একটা সপ্তাহ স্যার আসুক, দেশে ফিরে আসুক স্যার, স্যার কি কি নিয়ে আসে। মালয়েশিয়া থেকে তো স্যার অনেক কিছু আনছেন অলরেডি, আনছেন না? বিরাট কিছু। হ্যাঁ, মালয়েশিয়াতে তো বলেই দিচ্ছে যে মানে আমাদের ভিসা লেস ঢুকতে দিবে, একদম ভিসা ছাড়া, খালি যাবেন আর কাজ করবেন, পয়সা কামাইবেন। অষ্টডিম্ব প্রসব করছে মালয়েশিয়া। আর চায়না থেকে আসলে কি কি আনে এটা বাংলাদেশ মিডিয়া বলে না কেন? জি, এটাতে ওয়ান্ডারফুল ডায়মন্ড টুথ পাউডার, এটা অ্যাডভার্টাইজ দেখতাম। তো ওই রকম কি আছে সেটা ভবিষ্যৎ বইলা দিবে, একটু ওয়েট করেন, এত বিচলিত হয়ে দেখতে থাকেন। ধন্যবাদ মাসুদ ভাই। আমি বুঝে উঠতে পারলাম না, বাংলাদেশ হলো এত মহাশক্তিধর দেশ, দেশ না দেশ, তো তাদের আসলে ভয় কিসের? তারা 14টা বিমান কিনুক, 1400 বিমান কিনুক, 140টা কিনুক, কিন্তু বলতে ভয় কিসের? ভারতের সংবাদ মাধ্যমে আমরা শুনবো, এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। বাংলাদেশ বিমান কিনবে, এটা আমাদের মিডিয়াতে আসবে, আমাদের সেনা 56 ইঞ্চি থেকে 156 ইঞ্চি হয়ে যাবে। নরেন্দ্র মোদীর সেনা তো হচ্ছে 56 ইঞ্চি। আমাদের বাংলাদেশের ভাবির ছেলেদের, জামাতিদের, হেফাজতিদের, তারেক রহমানের বা বিএনপি জামাতের সবার সেনা 156 ইঞ্চি হয়ে যাবে। ভয় কিসের? আমি বুঝে উঠতে পারি না। যাই হোক, নিঃসন্দেহে যদি সত্যি সত্যি চায়নার সাথে বাণিজ্য সম্পর্ক গভীর করে, নিঃসন্দেহে সেটা প্রভাব ফেলবে। এই যে মুসলেখাটা আমেরিকার সাথে দিয়ে আসছে, আমরা কিছুদিন আগেও দেখলাম যে একটি জাহাজ ফেরত চলে গিয়েছে। আবার আমরা দেখেছি পুরাতন একটি জাহাজ, যেটা কেটে কুটে কাটিং করে বিক্রি করার কথা, যেগুলো 2 গুণ 3 গুণ লাভ প্রফিট হয়, সেই জাহাজটি কিন্তু ফেরত গেছে, আমরা দেখেছি। আমরা এও শুনতেছি বিশ্বস্ত সূত্রে যে রূপপুর পারমাণবিক চুল্লি যেটা আমরা কেন্দ্র করতেছি, সেটাও সমস্যা হয়ে যেতে পারে। তো যেহেতু চায়নার সাথে আমেরিকার একটা বিরোধ রয়েছে, আর চুক্তিতে তো লেখাই আছে যে আমেরিকার স্বার্থ বিরোধী কোনো দেশ গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখা যাবে না। মাশাআল্লাহ, এখানে অলরেডি ইসরায়েল ঘোষণা দিয়েছেন, হামাস আছে, আবার আপনি চীনে গেছেন, সমস্যা তো কম বেশি হবে, তালমে কুস্তো কালা হবে। আমরা বুঝে উঠতে পারতেছি না আমাদের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশ সরকার কি চায়, বাংলাদেশ আদৌ আমাদের বাংলাদেশ আছে কিনা। একদিকে আপনি আমেরিকার সাথে চুক্তি করেছেন, তাদের আমেরিকা থেকে আপনি মুরগির নারী ভুড়ি পর্যন্ত কিনবেন, সেখানে লেখা আছে, আবারও বলি, সেটা হলো যে আপনি কোনো অবস্থাতেই মার্কিন স্বার্থ বিরোধী কোনো দেশ, কোনো গোষ্ঠী, তার সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। তার মানে আপনি ইরানের সাথেও কিছু করতে পারবেন না, বিষয়টা এরকম। তো এখন এর মধ্যে আমাদের বাংলাদেশ সরকার সেখানে গেলেন, তাকে রেড গালিচা, তাকে সংবর্ধনা দেওয়া হলো, খুব ভালো খবর, কোনো সন্দেহ নাই, এটা দেশের জন্য বিরাট সম্মান বয়ে এনেছে। কিন্তু আমরা এও দেখেছি যে মালয়েশিয়ায় গেলে তাকে কে রিসিভ করেছে, আমরা এও দেখেছি চায়নাতে গেলে তাকে কে রিসিভ করেছে, এটাও দেখেছি। এতেই বোঝা যায় যে ওখানে কতটুকু মর্যাদা দিয়েছে এবং দেয় নাই। ওই প্রসঙ্গেও গেলাম না, আমরা যেটা আছি সেই প্রসঙ্গেই থাকি, যে চীনের সাথে সম্পর্ক উন্নয়ন ঘটার কারণে বাংলাদেশে কি কি প্রভাব পড়তে পারে। প্রথমত ভারত নাকশ হবে। তো বাংলাদেশের মানুষ তো ভারতের মানে হিসাবের মধ্যেই রাখে না, তারা 7 দিনে কলকাতা দখল করবে, 4 দিনে দিল্লি দখল করবে, তাই ভারতের কথা বাদ দিলাম। কিন্তু তাদের যে খালু শ্বশুরে আমেরিকা যদি রাগ করে, তাহলে কোথায় যাবে? যে আমেরিকার ডরে জামাত ইরানের উপর হামলা করছে আমেরিকা, সেখানে ইসরায়েলের নাম নিল, আমেরিকার নাম নিতে সাহস পায় না। আমরা এও দেখেছি যে একটি মহিষের নাম শুধু রাখা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। মোটামুটি ডোনাল্ড ট্রাম্পের আগমতু, গবর, মুত এগুলো পরিষ্কার করতে করতে এখন বাংলাদেশের জীবন তেজপাতা হয়ে গেছে। তারা কোরবানি দিবে তো দূরের কথা, তার জন্য ফ্যানও রাখতে হয়, আমরা দেখলাম। তো যেই দেশের একজন ব্যক্তির নামে যদি মহিষের নাম রাখে, আল্লাহ বাঁচাইছে যে কোনো কুত্তার নাম রাখে নাই, তাহলে আরো বিপদ হয়ে যাইতো, মুসলমান বিপদ করতো, কারণ কুত্তায় তো ইসলামে পালা হারাম। আমার ধারণা কোনো কুত্তার নামও যদি এরকম রাখে, বাংলাদেশের মোটামুটি জামাতের আমির সেটা কিনে বাসায় রাখবে, কোনো সন্দেহ নেই।
মহিষ দেখে হয়তো রাখে না, কারণ মহিষ গোবর টবর আছে, সেই কারণে আর কি রাখে নাই, রাখতে সাহস পায় না। নইলে মোটামুটি জামাতের আমির তো এই মহিষ বাড়িতে নিয়ে রাখতো। যাই হোক, আপাতত চিড়িয়াখানায় পাঠাইছে। তো যারা একটা মহিষের নাম রাখলে ভয় অস্থির হয়ে যায়, তারা কিভাবে চায়নাতে চুক্তি করবে আমি বুঝে উঠতে পারি না, আমার মাথায় ঢোকে না। তবে আবারও বলে রাখি, চায়না যে কোনো শাসকের জন্য একটা বিপজ্জনক। আমরা দেখেছি চায়নাতেই যারা যায় তবে তারাই বিপদে পড়ে। তবে ভারতে বিএনপির বিষয়টা অবশ্য আলাদা। আমি চায়নার জাদুঘরে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, সেখানে বঙ্গবন্ধুর কোনো ছবি নাই, শেখ হাসিনা তো থাকার প্রশ্নই আসে না, কিন্তু আমি সেখানে খালেদা জিয়ার ছবি দেখেছিলাম জাদুঘরে। ঠিক আছে, ঠিক যেমন আপনার ইন্দিরা গান্ধী স্মৃতি জাদুঘরে আপনি গিয়ে সেইখানে বঙ্গবন্ধুর ছবি পাবেন, ইভেন এরশাদের ছবি পাবেন, জিয়ার ছবি পাবেন না। তো এগুলো অনেক কিছুই সিমটম, এগুলো একটা কিন্তু সিমটম, এগুলো একটা মেসেজ দেয়। যেমন আপনি ইন্দিরা গান্ধী স্মৃতি জাদুঘরে আপনি জিয়ার ছবি পাবেন না, চায়নার জাদুঘরে আপনি গিয়ে খালেদা জিয়ার ছবি, আমি চমকে গেছি, এমনকি খালেদা জিয়ার ছবি আছে, তাহলে একটু খুঁজে দেখি বঙ্গবন্ধুর ছবি আছে কিনা, হারিকে লাগাই খুঁজে পাইনি। তো তার কারণে হয়তো ভারতের চায়নার সাথে সম্পর্ক একটু ভালো থাকতেই পারে, কিন্তু আমেরিকা আর ভারতের ধাক্কায় এই চীনের চুক্তি, মানে আমাদের জামালপুরের ভাষা দিতে বলে চিত্তরায় পড়ে না গেলে হয়। এখন অপেক্ষা করেন, আমরা অপেক্ষা করি, দেখতে থাকি কি ঘটে। ধন্যবাদ। এটা বাংলা একটা কথা আছে, শত্রু শত্রু আমার মিত্র। ভারতে অজিত দোভাল এবং চায়নার যিনি বৈঠক করেছেন, উনিও হচ্ছেন যে আপনার চায়নার নিরাপত্তা উপদেষ্টা, নিরাপত্তা বিষয়ক কাজ করেন উনি, চায়নার গভর্নমেন্টের খুব হাই লেভেল একজন, সেম টু সেম অজিত দোভালের সমপর্যায়ে ওনারা বসছেন বৈঠক করতে। ফরিদ ভাই আগেই বলে দিছে যে কেন এই বৈঠক। এর ভিতরে গতকাল রাতে আরেকটা খবর আসছে যে বাংলাদেশ যে ব্রিক্সে যোগ দিতে চাইছে সেইখানে অনুমোদন পায় নাই, তার মানে ভারত বা চায়না কেউ একজন মানে নাই, ঢুকবে না। কেন? তো একজন না মানলে হবে, ঢুকবে না। এখন ফরিদ ভাইও বললো যে ওই আমেরিকারে ঠেকানোর জন্য দুইজনে। আচ্ছা, আমেরিকার প্রধান শত্রুকে চায়না, কারণ আমেরিকা ভালো করে জানে যে আগামী 10 থেকে 15 বছরের ভিতরে যদি কেউ ঠেক দিয়া দাঁড়ায় সেটা হচ্ছে চায়না। আচ্ছা, আমেরিকাতে বিলিয়নিয়ার আছে 368 জন, চায়নাতে আছে 316 জন, মানে সর্বোচ্চ 50-60 জন বিলিয়নিয়ারের ঘাটতি আছে। এই ঘাটতি হয়তো 2-4-5 বছরের ভিতর পূর্ণ করবে, কারণ যার কাছে যত বিলিয়নিয়ার বেশি সেই বিশ্বের পরাশক্তি। 100 বছর পর পর এটা চেঞ্জ হয়। একসময় ছিল ব্রিটেন, এখন আমেরিকা, আগামী 20 বছরের ভিতরে চায়নারাও দেখবে। আমেরিকার মাথা ব্যথা চায়, অন্য আর কেউ। হ্যাঁ, ভারতের পাশে টানতেই হবে চায়না, কারণ সে চায়না খুব ভালো করে জানে যদি ভারত যদি আবার আমেরিকার দিকে ঝুঁকে তাহলে সমস্যা। দেখেন, ফরিদ ভাই তো বললো আমাদের 18 কোটি বা 20 কোটি মানুষ, আমরা সুপার মার্কেট। ভারত কিন্তু 140 কোটির দেশ, ওইটাও সুপার মার্কেট। ওইখানেও চাইনিজ প্রচুর মাল যায়, অল্প স্বল্প মাল না। বাংলাদেশের সাথে ভারতের যে ব্যবসা বাণিজ্য আছে $14 বিলিয়ন বছরে, আমরা রপ্তানি করি 2 বিলিয়ন, আনি 14 বিলিয়ন। ভারত আবার চায়না থেকে আনে 100 বিলিয়ন, ভারত পাঠায় হতো 60 বিলিয়ন। রাইট। এই যে আপনি বাংলাদেশ তারেক ভাইয়া যে গেলেন, রাশেদ হায়দার ভাই, আপনাকে একটু ডাটা দেই। এই সময়ে, বর্তমান সময়ে এসে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কিন্তু আগের সরকারের তুলনায় অনেক বেড়ে গেছে। এখন এই 1 থেকে 1.25 বিলিয়নের রপ্তানি হয়, যেটা আগে হতো 3 বিলিয়নের, আর আগে আমদানি হতো 9-10 বিলিয়ন, এখন সেটা চলে গেছে 15-16 বিলিয়নে, এবং সেটা এই 26 সালের শেষ নাগাদ যায় 23 থেকে 25 বিলিয়ন হবে। অর্থাৎ ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি হয়ে যাবে 14-15 বিলিয়নে। ভারতের সাথে বাণিজ্য ঘাটতি চিন্তা করেন কেন? আপনার চায়নার সাথে কত বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি আছে সেটা একবার চিন্তা করেন। বিমান যে কিনবেন, হেলিকপ্টার কিনবেন, আরো কত কিছু কিনবেন, কত বিলিয়ন ডলার চায়নার সাথে আপনার বাণিজ্য ঘাটতি আছে। সব না, আমি ওই সেন্সে বলিনি তো, আমি ওই সেন্সে যাইনি। চীন থেকে কিনলে আমাদের প্রবলেম নাই, আমেরিকা থেকে কিনলে আমাদের প্রবলেম নাই, ওইটাই বলতেছি যে ভারত থেকে কিনলে তো আমাদের প্রবলেম। আমরা তো ভারত বর্জন করেছি, ভারতীয় পণ্য বর্জন করেছি, তারপরেও আমাদের বাণিজ্য ঘাটতি সেখানে হু হু করে বাড়ছে কেন? কারণ হচ্ছে যে ভারতের সাথে, ভারতের মালামাল তো ভাই হিন্দু মাল, হারাম। চাইনিজ মাল তো হালাল মাল, আমেরিকান মাল হালাল। এই যে আপনি বলতে ভারতের সাথে আগামীতে $25 বিলিয়ন যাবে,
আরে ভাই বেশি দিন নাই, আর হয়তো 2 মাস পরে ফেন্সি দিল আমদানি করতে হবে পয়সা দিয়া। এতদিন তো চোরা চালা নাই, এখন তো বর্ডার ঘেরাও করে ফেলাইছে, ফেন্সি দিল আমদানি করবে না। তো যত যাই কিছু বলেন, যে চায়না আর আমেরিকা নিজেদের স্বার্থে, চায়না আর ইন্ডিয়া নিজের স্বার্থে এক হবে। এই যে বৈঠকটা হইলো, যে নিরাপত্তা উপদেষ্টা 2 দেশের, ওনাদের এই বৈঠক, ওনার সবটা কিন্তু এই যে নিয়ে বঙ্গোপসাগর, বাংলাদেশ, ভারত মহাসাগর এগুলো নিয়ে। কারণ সবচেয়ে বড় দালাল হইল যে আমেরিকার এইখানে পাকিস্তান করে সাবমেরিন নিয়ে বঙ্গোপসাগরে আসবে। এগুলো সব টেনশনের বিষয়। আপনার ভারত বা চায়নার যদ্দূর টেনশন আছে, বাঙালির টেনশন আরো 6 মাস 1 বছর পরে হবে। বাঙালি এখনো বুঝতেছে না। আর ওই যে আপনি কিছুক্ষণ আগে ফরিদ ভাই বললো যে হয়তো ইন্ডিয়া একটু নতজানু হয়েছে ভিসা। আমার কি মনে হয় জানেন, এই যে ভিসা দিবে, এইটা আজকে কিন্তু বিশাল নিউজ হয়েছে, ভিসা দিবে। কিন্তু কালকে থেকে যদি ভিসা দেওয়া শুরু হয়, ওইটা কি নিউজ হবে যে দৈনিক কতজন জমা দিছে, কতজন পাইছে, কতজন পায় নাই, ওইগুলো নিউজ হবে না। ওইটা নিউজ হবে না। এখন একটা ভিসা, আমি জানি না ফরিদ ভাই বা মাসুদ ভাই, আপনি বলতে পারবেন যে ইন্ডিয়ান ভিসা নেওয়ার জন্য কত টাকা দিতে হয়? এটা এমবাসি ফি আছে সম্ভবত, কত টাকা দিতে রিফান্ডেবল। 1 লাখ লোক ধরেন আপনার ভিসা চাইলেন, তার মধ্যে পাইলেন 200 জন। যে 200 জন পাইছেন ওইটার খবর কিন্তু জায়গায় জায়গায় উনি পাইছে, বাকি কিন্তু পায় না। এদের পয়সাটা কিন্তু ইন্ডিয়ার লাভ, বাচ্চা দিবে। আর হয়তো ভিসা দিতেছে কারণ ওখানে কি আপনার কাজের বুয়ার প্রচুর সমস্যা, ভিসা চাওয়ার অধিকার আছে। সব দেশে আমাদের ভিসা দেয়, তো আমরা 1000 জনে অ্যাপ্লাই করলে আপনার 3 জনে পাই আমেরিকার ভিসা, বাকিরা পাই না। যে 3 জন পায় ওইটা কিন্তু আবার ফলাও করে ছাপানো হয় যে অমুক পাইছে, বাকি কারা পায় না। এটা মানে ওই যে নিউজ, প্রথম নিউজ আপনারা সবাই পড়েন যে হ্যাঁ দিচ্ছে, পরে যে কত কান্না, কত অত্যাচার, এইটা কিন্তু আর কেউ দেখিনি। কাহিনীটা ওই রকম হবে, দেখে থাকেন এমনি। এগুলো তো সব খেলা। আর আপনি এতটুকু কি মনে করেন না যে অ্যাম্বাসেডরকে দিলেন রাজনীতিবিদ, ওনাকে হঠাৎ করে গতকাল রাতে কেন মন্ত্রী পদমর্যাদার করা হইল? ভারত কি চায়? ক্যাবিনেট মিনিস্টার মাসুদ ভাই, ওনাকে আজকে মন্ত্রী পদমর্যাদা দিয়ে বাংলাদেশে রাখার কারণটা শুনেন, এটা বইলা দি। ওই যে আমাকে বঙ্গু মুসলমানরা ওই যে কালার সাদা পতাকা নিয়ে আক্রমণে জানে ইন্ডিয়ান এম্বাসি, ভারত এবার চাইতেছে এই জায়গায় আবার একটা আক্রমণ হোক। তখনই ভারত সারা পৃথিবীতে কইব যে আমরা শুধুমাত্র একজন দেই নাই, কূটনীতিক দিনে মন্ত্রী পদমর্যাদার কূটনীতিক দিছি, তার দিকে আক্রমণ গেছে, তারে নিয়ে গালাগালি হয়েছে, তারে বলছে যে লাথি মেরে বের করে দাও। এগুলো সব ইস্যু করবে। ওই যে যেমন দেখেন না ইয়েরে বানাইছে কারে, ইসরায়েলের অ্যাম্বাসেডর পাঠাইছে না ভারতে, ওরে কি খালি ভারতের অ্যাম্বাসেডর করে পাঠাইছে না, দক্ষিণ এশিয়ার সার্জিও গোর, দক্ষিণ এশিয়া ঠিক ওইভাবেই করছে। ভারত এটা খেলা দিছে, আমি আপনি কেউই বুঝি নাই যে কি খেলাটা খেলছে। এই খেলাটা দেখতে থাকেন। তবে এইটা খুবই ডিস্টার্বিং বলবো না, অ্যালার্মিং, যে চায়না আর ভারত একসাথে বৈশা কথা বলা। যখন তারেক রহমান চায়নাতে আছেন, ওই সময় 2 দেশের হাই প্রোফাইল লোক কথা বলা, ওরা কি বলছেন। এবং আমেরিকাও যে চোখ না দিয়ে রয়েছে তা না। ওই যে ফরিদ ভাই কইছে না, 1 কাপ চা খাওয়াইলে যদি টার্কি দখল করে নেওয়া যায়, সুতরাং আমেরিকা হয়তো কইতে পারে যে বাবারে তোরা দুইটাই ঠিকঠাক, তোরা কি চাস? লেবানন 1 কাপ চা খেলে লেবানন নিয়ে নিস, তোরা কি চাস, তোরা চাস কি এইটা বল। তোরা যা চাবি আমি উল্টা যাব। কারণ আমেরিকা তো ওই যে অলওয়েজ ট্রাম্প, অলওয়েজ চিকেন আউট, তাকো ট্রাম্প চিকেন আউট করবে। দেখেন না কি হয় আবার। এটা আমার আপনার জন্য অ্যালার্মিং। তিনি লিখেছেন, আমার এখানে একজন বলেছেন, প্রথমে আমি কিন্তু এখন জানি না, আগে বলে নিলাম, বললেন না যেটা আমি বলছি, আমাকে দর্শক বলেছেন। উনি লিখেছেন যে চীন চায়না এই তারেক রহমানকে বলছে পশ্চিমা চশমা, তোমার যে চোখে আমেরিকার চশমা সেটা খুলে ফেলো। কথাটা ঠিক আছে, এটা আরো 4-5 ঘন্টা ধরে অনেক কন্টেন্টই হয়েছে এইটা নিয়ে। যাই জানি না, একজন দর্শক লিখেছে যে চায়না নাকি তাকে বলেছে যে আমেরিকার পিছ ছাড়ো, ইউরোপের পিছ ছাড়ো, মানে আমার পিছ ধরো। তাহলে এটা যদি বলে থাকে তাহলে তো আমেরিকা ছাড়বে না। আমেরিকার কাছে তো আপনি মুসলেখা, অর্থাৎ আমি তো আগে আপনার কাছে মুসলেখা দিয়ে আসছি, এখন হায়দ্রাবাদের বাড়িতে গেছি, হায়দ্রাবাদের সাথে আপনার বিরোধ, এবার তো হায়দ্রাবাদের সাথে আমি প্রীতি গাইঠে করলে আপনি তো আমার ছাড়বেন না, কারণ মুসলেখা তো আপনার কাছে দেওয়া।
সুতরাং আসলেই আমাদের বাংলাদেশটা জটিল থেকে জটিলতর হচ্ছে। আর আমরা কি দেখলাম যে আমেরিকা বা চায়না যার সাথে বন্ধুত্ব করে সেই দেশটা জঙ্গি রাষ্ট্র হয়ে যায়, সেই দেশটা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়। আপনি খেয়াল করেন পাকিস্তানের কি পরিণতি। পাকিস্তানের সাথে তো বর্তমান মুসলিম বিশ্বের মধ্যে সবচাইতে একেবারে গাইঠে প্রীতি হলো পাকিস্তানের সাথে, কিন্তু এই পাকিস্তানকে তো আমরা কোনোদিন অর্থনৈতিকভাবে উন্নতি হইতে দেখলাম না। চায়নার সাথে পৃথিবীর দুইটা অর্থনৈতিক বড় শক্তি, পৃথিবীর টপ মোস্ট আমেরিকা, টপ সেকেন্ড চায়না, এই দুইটা দেশের সাথে আমেরিকার পাকিস্তানের এত গাইঠে পিরিতির ভাই। আমার সাথে যদি দুইজন বিলিয়নারের খাতির থাকে তাহলে তো আমার অন্তত বাড়ি ঘর থাকার কথা, আমার মার্সিডিজ থাকার কথা, কারণ আপনারা দুইজন বিলিয়নার বন্ধু। তো সেইখানে আমি কিভাবে 5,500 ভিক্ষুক ঘেটি ধরে বের করে দেয়, তালমিগস্ত গালা হয়। সারা পৃথিবীতে 90% ভিক্ষুক পাকিস্তানি কেন? তো পাকিস্তান আর চায়না দেখেন, চায়না এত উন্নয়ন, সিপ্যাক নামে কত উন্নয়ন করলো পাকিস্তানের, কিন্তু ফলাফল কি? সেই পাকিস্তান যেই চাকাতে ইসা। তো সেই চায়না, সেই আমেরিকাই তো বাংলাদেশে। তো আমার কাছে কেন যেন মনে হয় আমরা অর্থনৈতিকভাবে, যে দর্শকটা আপনারা এখানে কমেন্টস করেছেন, অর্থনৈতিকভাবে আমরা পাকিস্তান হব আর মানসিকভাবে আমরা আফগানিস্তান হয়ে যাব, এবং অলরেডি এটা হয়ে গেছি আমরা। মানে আমরা, আপনি দেখেন বিএনপি যখন ক্ষমতায় ছিল কত বিলিয়ন মজুদ ছিল, আমাদের অর্থনীতি কত বিলিয়নের। শেখ হাসিনা যখন ক্ষমতা ছাড়লো অর্থনীতি কত ছিল। এই মুহূর্তে বাংলাদেশের জিডিপি কোথায় নেমে গেছে। এই মুহূর্তে বাংলাদেশের রিজার্ভ কত, এই প্রশ্ন করলেই কিন্তু আমরা দুধ কা দুধ পানি কা পানি হয়। আমরা যদি প্রশ্ন করি, ওই যে রাশেদ ভাই বললেন যে ধরে নিলাম আওয়ামী লীগ খুব খারাপ দল ছিল, শাসক হিসেবেও খারাপ, কিন্তু তার সময় তো চাকরি ছিল, বাকরি ছিল, ফ্যাক্টরি চালু ছিল। কিন্তু এখন তো সেই চালু ফ্যাক্টরি আপনি বন্ধ করে ফেলছেন, নতুন ফ্যাক্টরি তো বহুত দূরের কথা। এই যে আমাদের ভাবির ছেলেদের মুসলেখা সরকার, বাংলাদেশ কিন্তু পৃথিবীর একমাত্র দেশ, যেটা আপনাদের বারবার বলি, যে পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো বিরোধী দল নেই, যেখানে কোনো স্বতন্ত্র দল নেই, সবই সরকারি দল। এই তারেক রহমান সরকারি দল, জামাত হলো সরকারি বিরোধী দল, আর আমার ভাবির পোলার হলো সরকারি স্বতন্ত্র দল। এখানে কোনো বিরোধী দল নাই, পৃথিবীর একমাত্র। এদের আরেকটা নোবেল প্রাইজ দেওয়া, রাজনীতির উপরে যদি নোবেল থাকে তাহলে 10-12টা নোবেল একবার এই মুহূর্তে বাংলাদেশে দেওয়া হচ্ছে। তো এই সরকার, এদের দেখেন আপনার অবস্থাটা দেখেন, এরা কি, এরা না বিনিয়োগ আনতে পারতেছে, না দেশি বিনিয়োগ তারা সৃষ্টি করেছে, না কর্মক্ষেত্র সৃষ্টি করেছে। বরং শেখ হাসিনা যেগুলো, এমনকি পদ্মা ব্রিজের পিলারের নিচের মাটি আপনাকে কামড়ায় খাইতে হইতেছে, মাটি আর দুনিয়ার কোথাও নেই। আর মাটি আর আবার আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের বাংলাদেশের মানুষ কত বড় বোকা আর কত সুতিয়া মনে করে এদের এই মন্ত্রীরা। বলে যে ওখানে মাটি বেশি তাই আনছে, মাটি বেশির আর কোনো জায়গা ছিল না বাংলাদেশের। ওই পদ্মা ব্রিজের পিলারের মাটি এত বেশি হয়ে গেছিল, আর কোথাও মাটি নাই। মানে এই সমস্ত উদ্ভট যুক্তি। আবার আজকে দেখলাম আমাদের বৃহত্তর ময়মনসিংহের এক জাতীয়তাবাদী এমপি বলেছেন সংসদে 50 বছরের আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। আমি তো বুঝতেই পারলাম না 50 বছর পর ময়মনসিংহটাই বাংলাদেশ থাকবে কিনা, এটাই তো আমার সন্দেহ আছে। আর আওয়ামী লীগের চিন্তা করে 50, উনি কয়েকদিন পরে কিন্তু হারিকেন লাগায় তারা খুঁজে পাওয়া যাবে না, আমরা জানি। 5-6 মাস পরেই কিন্তু তাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। আগামী 23 জুনের আগে এই যে নেটো বাহিনী আনতে হবে আওয়ামী লীগ ঠেকাইতে, এটা আমাদের ওই ময়মনসিংহের এমপি ভুলে গেছেন। এমন না যে আমি আওয়ামী লীগের পক্ষে বলে এটা বলতেছি, রিয়েলিটি বলতেছি। এটা হচ্ছে রিয়েলিটি। এই দেশের জনগণকে যেভাবে আপনি রেখে দিয়েছেন, বহির্বিশ্বের সাথে আপনার সম্পর্ক খারাপ, প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খারাপ, বাংলাদেশে হামাসের ঘাঁটি বলে প্রচার হয়ে গেছে, এবং তারপরেই দেখলাম আমরা কালেমার পতাকার নামের ফাত্রামি শুরু হয়ে গেছে পুরো দেশে। অর্থাৎ আপনি দাওয়াত দিচ্ছেন, আসো আসো বম্বিং করো, আসো। আওয়ামী লীগের 6 সাবেক সংসদ সদস্যের উপর চরম নির্যাতন ও নিপীড়নের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক সংসদীয় সংস্থা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ। সংস্থাটির 2টি আন্তর্জাতিক সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবে এই 6 সংসদ সদস্যের উপর 4 ধরনের নির্যাতনের কথা উঠে এসেছে, যেগুলোর মাধ্যমে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা জানিয়ে সংস্থাটির সেক্রেটারি জেনারেল বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারকে চিঠি পাঠিয়েছেন। বিশ্বজুড়ে সংসদসমূহের এই সর্বোচ্চ ফোরাম বলছে, যেভাবে নির্যাতন চালানো হয়েছে তা হলো প্রতিশোধের মহোৎসব এবং সুসংগঠিত রাজনৈতিক নিধন। ইউনূসের আমলে আইপিইউ বারবার বাংলাদেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়ে পরিস্থিতি সরেজমিনে তদন্ত করতে চাইলেও তৎকালীন অন্তর্বর্তী সরকার আমলে তাদেরকে ভিসা দেওয়া হয়নি। সবশেষ গত 30 এপ্রিল সংস্থার সেক্রেটারি জেনারেল বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছেন, আইপিইউ প্রতিনিধি দল সরেজমিনে তদন্তের জন্য
বাংলাদেশে আসতে চায়। এ বিষয়ে বিস্তারিত নথিপত্র আমাদের হাতে এসেছে। আইপিওর চিঠির প্রেক্ষিতে 6 সংসদ সদস্যের মামলার বিস্তারিত তথ্য ও আইপিওর প্রতিনিধিদের বাংলাদেশ সফরের বিষয়ে জাতীয় সংসদ সচিবালয় থেকে গত 16 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি চিঠি পাঠানো হয়েছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত 23 জুন পুলিশের আইজির কাছে এবং আইজির দপ্তর থেকে পরদিন জেলা এসপিদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী 5 থেকে 9 অক্টোবর 2026-এ তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিতব্য 153তম আইপিও অ্যাসেম্বলিতে বাংলাদেশের সংসদ সদস্যদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশেষ পর্যালোচনা হবে। তার আগে আইপিওর এমন চিঠি বাংলাদেশের নতুন সরকারের উপর ব্যাপক আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপ তৈরি হয়েছে। যদি তদন্তে পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয় এবং সরকার আইপিওর সরেজমিন তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হয়, তবে সংস্থাটি বাংলাদেশের সংসদীয় সদস্যপদ স্থগিত করতে পারে। এর ফলে বৈশ্বিক ফোরামে বর্তমান সরকারের গণতান্ত্রিক বৈধতার সংকটে পড়ার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হয়েছে। এই সম্ভাব্য আন্তর্জাতিক সংকট মোকাবেলায় বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনকে দ্রুত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়ে আইপিওর আসন্ন সফরের জন্য প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিও হলো বিশ্বব্যাপী সার্বভৌম দেশ নির্বাচিত জাতীয় সংসদগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা। এটি বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহত্তম বহুপাক্ষিক রাজনৈতিক সংগঠন। আইপিইউ হলো বিশ্বজুড়ে সংসদসমূহের সর্বোচ্চ ফোরাম। বিশ্বের প্রায় সব গণতান্ত্রিক দেশের জাতীয় সংসদ বা আইনসভা এই সংস্থার অন্তর্ভুক্ত। বাংলাদেশ জাতীয় সংসদও এই আন্তর্জাতিক সংস্থার সদস্য। এই আন্তর্জাতিক সংস্থাটির সবশেষ দুটি সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তে বলা হয়েছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের 6 জন সদস্যের উপর প্রতিশোধের মহোৎসব বা রিভেঞ্জ স্প্রি চলছে। আওয়ামী লীগের প্রভাবশালী এই 6 জন সাবেক সংসদ সদস্য হলেন সাবের হোসেন চৌধুরী, ফজলে করিম চৌধুরী, হাবিবে মিল্লাত, আসাদুজ্জামান নূর, মোশাররফ হোসেন এবং মোহাম্মদ ফারুক খান। তাদের বিরুদ্ধে বাংলাদেশে বিগত ইউনূস সরকার আমলে আনা হয়েছে হত্যা, রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির অসংখ্য মামলা। কিন্তু আইপিও বলছে এটি কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং একটি সুপরিকল্পিত প্রতিশোধের মহোৎসব বা রিভেঞ্জ স্প্রি। 2025 সালের 23 অক্টোবর যখন জেনেভায় আইপিও এর 216তম অধিবেশন বসে, তখন বাংলাদেশে চলছিল অন্তর্বর্তীকালীন সরকারের শাসন। সেই সময় আইপিও গভর্নিং কাউন্সিল সর্বসম্মতভাবে একটি কঠোর প্রস্তাব গ্রহণ করে। আইপিও রিপোর্টে বলা হয়েছে, 24 আগস্ট মাস থেকে আইপিওর পক্ষ থেকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে একাধিক আনুষ্ঠানিক চিঠি ও তথ্যের অনুরোধ পাঠানো হলেও মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হয়নি। সবচেয়ে গুরুতর বিষয় ছিল, আইপিওর মামলাগুলোর বিচার প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণের জন্য একজন স্বাধীন ট্রায়াল অবজারভার বা বিচার পর্যবেক্ষক নিয়োগ করেছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার আমলাতান্ত্রিক জটিলতা কিংবা ইচ্ছাকৃত বিলম্বের কারণে দুবার সেই পর্যবেক্ষক বাংলাদেশে আসার জন্য প্রয়োজনীয় ভিসা পাননি। একই সাথে আইপিইউ এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে এসে কারাগারে বন্দী সাংসদদের সাথে দেখা করার এবং সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করলেও ভিসা সংক্রান্ত সহযোগিতা বা সাড়া ঢাকা থেকে মেলেনি। জেনেভা সিদ্ধান্তে আইপিও স্পষ্ট ভাষায় এই ভিসা জটিলতা ও তথ্য না দেওয়ার ঘটনায় গভীর অনুতাপ প্রকাশ করে এবং অবিলম্বে সাবেক সংসদ সদস্যের জীবন ও শারীরিক অখণ্ডতা রক্ষার তাগিদ দেয়। সর্বসম্মতিক্রমে প্রথম সিদ্ধান্তটি গৃহীত হয় 2025 সালের 23 অক্টোবর জেনেভাতে অনুষ্ঠিত সংস্থাটির 216তম অধিবেশনে। ওই সভায় এই 6 সংসদ সদস্যের বিরুদ্ধে ইউনূস সরকার 4টি ক্ষেত্রে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে বলে প্রস্তাব গৃহীত হয়। এই অভিযোগগুলো হলো, তাদেরকে হুমকি ও ভয়ভীতি দেওয়া হচ্ছে, নির্বিচারে গ্রেপ্তার ও আটকের অমানবিক শর্ত এবং সংসদ সদস্যের বিরুদ্ধে গৃহীত কার্যক্রমে যথাযথ প্রক্রিয়ার অভাব। সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তগুলো সহ একটি চিঠি বাংলাদেশের বিগত ইউনূস সরকারের দপ্তরে পাঠানো হয়েছিল। তখন বিষয়টি তদন্তের জন্য আইপিও একটি দল বাংলাদেশে আসতে চেয়েছিল। নিউ ইয়র্কে মোহাম্মদ ইউনূসের কাছে আইপিও এর সেক্রেটারি জেনারেল মার্টিন টুংগং বাংলাদেশের সংস্থাটির প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি তুলে ধরেন। ইউনূস বৈশ্বিক দরবারে মুখ রক্ষার জন্য তখন রাজি হলেও পরে আইপিও এর প্রতিনিধিদের বাংলাদেশে আসার ভিসা
দেয়নি। ইউনূস সরকারের গড়িমসি দেখে ইস্তাম্বুল অনুষ্ঠিত আইপিওর 217তম অধিবেশনে আবারও একই বিষয়ে প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। এর ফলে 2026 সালের এপ্রিল মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিত আইপিওর 217তম অধিবেশনে দৃশ্যপটে এক বড় পরিবর্তন আসে। এই অধিবেশনে বাংলাদেশের একটি সরকারি সংসদীয় প্রতিনিধি দল অংশ নেয় এবং আইপিওর হিউম্যান রাইটস কমিটির মুখোমুখি হয়। ওই প্রস্তাবে বাংলাদেশের এই সাবেক 6 সংসদ সদস্যের উপর নির্যাতন এবং নিপীড়ন চালানোর অভিযোগ আনা হয়েছে। সবশেষ অধিবেশনে গৃহীত 4 পৃষ্ঠার প্রস্তাবে এই 6 সংসদ সদস্যের উপর কি ধরনের নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে এবং হচ্ছে তা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। আইপিও রিপোর্টে প্রথমে তুলে ধরা হয়েছে সাবির হোসেন চৌধুরীর কথা। তিনি আইপিওর সাবেক অনারারি প্রেসিডেন্ট। সংস্থাটির রিপোর্টে বলা হয়েছে 24-এর 5ই আগস্ট তার বাসভবনে আগুন দেওয়া হয় এবং তাকে ও তার পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। 24-এর 5ই অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতে নেওয়ার পথে মব সন্ত্রাসীরা তার মাথায় ইট ছুঁড়ে মারে। ওই বছরের 7ই অক্টোবর 6টি মামলায় জামিন পেয়ে তিনি ছাড়া পান। তবে তার বিরুদ্ধে 7টি হত্যা মামলা সহ 30টি মামলা বিচারাধীন আছে এবং যে কোনো সময় তাকে আবার গ্রেফতার করা হতে পারে। রিপোর্টটিতে বলা হয়েছে সাবির হোসেন চৌধুরী মব সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়ে যেভাবে আঘাত পেয়েছেন তার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়া দরকার, কিন্তু বাংলাদেশ সরকার তার বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। যদিও চিকিৎসকরা জানিয়েছেন তার জন্য বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন, যা দেশে সম্ভব নয়। আইপিও রিপোর্টে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। জনাব চৌধুরী আইপিইউ কমিটির মানবাধিকার বিষয়ক সাবেক সভাপতি। 24-এর 12 সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে আছেন। তার হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি জটিলতার চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তার ছেলে ফারাজ চৌধুরী আইপিওর ইস্তাম্বুল অধিবেশনে সাক্ষ্য দিয়েছেন। তার বাবার জীবনের উপর জেলে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত চলছে। এমনকি আইপিওর সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং, বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে গত 30 এপ্রিল দেয়া এক চিঠিতে জানিয়েছেন ফজলে করিম চৌধুরীর ঘাড়ে আঘাতজনিত সমস্যা আরও গুরুতর হয়েছে। 24শে জুন দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক খবরে বলা হয়েছে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে অ্যাম্বুলেন্সে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল। বুধবার সকালে ট্রাইব্যুনালে নেওয়া হলেও বিচার কাজের সময় তাকে এজলাসের কাঠগড়ায় তোলা হয়নি। তিনি অ্যাম্বুলেন্সে ছিলেন। বিচার কাজ শেষে বেলা 2:30টার দিকে ফজলে করিমকে নিয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে অ্যাম্বুলেন্সটি। ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহমেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আইপিও রিপোর্টটিতে বলা হয়েছে সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের ভাগ্যেও জুটেছে ভয়াবহ অভিজ্ঞতা। 2024 সালের আগস্টের শুরুর দিকে তার সিরাজগঞ্জের বাসভবনে 3 দফায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বর্তমানে তিনি প্রবাসে নির্বাসিত জীবনযাপন করছেন এবং তার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে একাধিক খুনের ও চাঁদাবাজের মামলা দায়ের করা হয়েছে, যা আইপিওর দৃষ্টিতে উদ্দেশ্য প্রণোদিত। আইপিও রিপোর্টে উদ্বেগ জানানো 6 সংসদ সদস্যের আরেকজন হলেন বরেণ্য অভিনেতা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। 24-এর 15 সেপ্টেম্বর কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়। তার পিঠের হাড়ের সমস্যা এবং হাঁপানি থাকলেও তাকে তার পরিবার বা আইনজীবীদের সাথে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে বলে আইপিওর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আদালত তাকে জামিন দেওয়ার কথা বললেও অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বারবার স্থগিত আদেশ আনার আবেদন করা হচ্ছে। আইপিও রিপোর্টে বলা হয়েছে আরেক সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনের ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক। তাকে 2022 সালে একটি ঘটনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যদিও সেই ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে অকাট্য প্রমাণ বা এলিবাই রয়েছে। 2024 সালের 9 ডিসেম্বর হাইকোর্ট তাকে মানবিক কারণে জামিন দিলেও 19 ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা স্থগিত করে দেয়। ফলে আপিল বিভাগ সরকারকে নির্দেশ দিয়েছিল তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার। আইপিও নথিতে দেখা যাচ্ছে সরকারের সেই আদেশ বাস্তবায়িত হয়নি। কারাগারে তিনি আশঙ্কাজনকভাবে ওজন হারিয়েছেন এবং তার হাঁটার ক্ষমতা সম্পূর্ণ হারিয়ে গেছে। চট্টগ্রাম মিরসরাই আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গত 13ই মে মারা গেছেন। আরেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ ফারুক খানকে গ্রেপ্তার করা হয় সিএমএইচে ফিজিওথেরাপি নেওয়ার সময়। তাকে তার নিয়মিত ওষুধগুলো পর্যন্ত সাথে নিতে দেওয়া হয়নি।
রিপোর্টটিতে বলা হয়েছে আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তাকে আসামি করা হয়েছে, কিন্তু তার আইনজীবীরা বলছেন নির্দিষ্ট কোনো অভিযোগের বিবরণ তাদের দেওয়া হচ্ছে না। আইপিইউর তথ্য মতে কেবল আসামি নন, তাদের আইনি সহায়তা দানকারী আইনজীবীদেরও আদালত প্রাঙ্গণে হেনস্থা ও আক্রমণের শিকার হতে হচ্ছে। আইপিইউ তাদের রিপোর্টে উল্লেখ করেছে 2024 সালের আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন কারাগারে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের 100 জনের বেশি সাবেক সংসদ সদস্য বন্দী রয়েছেন। তাদের প্রত্যেকের গ্রেফতারের ধরন, ওয়ারেন্ট ইন কাস্টডি, সুনির্দিষ্ট তথ্যের অভাব এবং একের পর এক নতুন হত্যা মামলায় জড়ানোর প্রক্রিয়া হুবহু একই রকম। এটি প্রমাণ করে যে এটি কোনো বিচ্ছিন্ন বিচারিক প্রক্রিয়া নয়, বরং একটি সুসংগঠিত রাজনৈতিক নিধন বা রিভেঞ্জ স্প্রি। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের উপর নির্যাতন কতটা ভয়াবহ রকমের হচ্ছে তা তুলে ধরতে গিয়ে আইপিইউ রিপোর্টটিতে বলা হয়েছে পরিস্থিতির ভয়াবহতা টের পাওয়া যায় যখন 2025 সালের 29 সেপ্টেম্বর সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন হেফাজতে থাকা অবস্থায় মারা যান। এই মৃত্যুর প্রতিবাদে অনেক বন্দী সংসদ সদস্য কারাগারে অনশন পর্যন্ত শুরু করেছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে এই অভিযোগগুলো তদন্তের জন্য আইপিইউ বারবার বাংলাদেশে মিশন পাঠাতে চেয়েছে, কিন্তু তাদের পর্যবেক্ষকদের ভিসা দেয়নি ইউনূস সরকার। সংস্থাটি বলছে 2025 সালের 23 অক্টোবর ও 2026 সালের 19 এপ্রিল অনুষ্ঠিত আইপিইউর সবশেষ দুটি সভায় একমত হয়েছে যে বাংলাদেশে এই 6 সাবেক সংসদ সদস্যের ন্যায় বিচার পাওয়ার অধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। সবশেষ গত এপ্রিলে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের বর্তমান সংসদের প্রতিনিধিদের সামনে বিষয়গুলো তুলে ধরেছিল আইপিইউ। ইস্তাম্বুলে আইপিইউর সাথে বৈঠকে বাংলাদেশি প্রতিনিধি দল দাবি করেছে তারা আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সকল বিচার প্রক্রিয়া আইন মেনেই চলছে। তবে আইপিইউ তাদের এই দাবিতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি। সে কারণে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউর সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং গত 30 এপ্রিল বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। চিঠিটি আইপিইউর কমিটি অন দ্য হিউম্যান রাইটস অব পার্লামেন্টারিয়ানের পক্ষ থেকে পাঠানো হয়েছে। এতে ইস্তাম্বুলে অনুষ্ঠিত 152তম আইপিইউ অ্যাসেম্বলিতে গৃহীত সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে, যা বাংলাদেশের 6 জন সাবেক সংসদ সদস্যের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কিত। আমাদের হাতে আসা ওই চিঠিটিতে দেখা যাচ্ছে আইপিইউর সেক্রেটারি জেনারেল বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের কাছে অনুরোধ জানিয়েছেন যেন আটককৃত সাবেক সংসদ সদস্যরা পর্যাপ্ত এবং সময়মতো বিশেষায়িত চিকিৎসা সেবা পান। তিনি এ বিষয়ে সংসদকে প্রয়োজনীয় সহায়তা করার আহ্বান জানান। চিঠিতে বিশেষভাবে ফজলে করিম চৌধুরীর স্বাস্থ্যের গুরুতর অবনতির কথা উল্লেখ করা হয়েছে। জেলখানার মেডিকেল রেকর্ডের উদ্ধৃতি দিয়ে সেক্রেটারি জেনারেল জানিয়েছেন জনাব চৌধুরী ঘাড়ের ব্যথা সহ দুর্ঘটনাবশত আঘাতে ভুগছেন। আইপিইউ কমিটি যেন এই মামলাগুলোর প্রতিটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে নিয়মিত তথ্য পায় সেই বিষয়ে স্পিকারের সহযোগিতা কামনা করা হয়েছে। এছাড়া সাবেক সংসদ সদস্যের বিষয়ে গঠনমূলক আলোচনার লক্ষ্যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি আইপিইউ প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের ব্যাপারে স্পিকারের সমর্থন চাওয়া হয়েছে। আইপিইউর এমন চিঠির প্রেক্ষিতে গত 16 জুন জাতীয় সংসদের সচিবালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি পাঠানো হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী সচিব শহীদুল ইসলামের পাঠানো ওই চিঠিতে আইপিইউর সেক্রেটারি জেনারেলের চিঠিটি সংযুক্ত করে দেওয়া হয়। চিঠিতে বলা হয় আগামী 5 থেকে 9 অক্টোবর তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিতব্য আইপিইউর 153তম অ্যাসেম্বলিতে সংস্থাটির মানবাধিকার বিষয়ক কমিটিতে এই 6 সংসদ সদস্যের মামলাগুলো আবারও তোলা হবে। জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো ওই চিঠিতে আরও বলা হয় আইপিইউ হিউম্যান রাইটস কমিটির সদস্যরা এই 6 সংসদ সদস্যের মামলাগুলো সরেজমিনে পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ সফরে আসতে চায়। এই 6 সাবেক সংসদ সদস্যের মামলার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্তারিত তথ্য এবং আইপিইউ প্রতিনিধিদের বাংলাদেশ সফরের বিষয়ে মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছে সংসদ সচিবালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় 23 জুন পুলিশ মহাপরিদর্শক বা আইজিপিকে বিষয়টি নিয়ে চিঠি দিয়েছে। আমাদের হাতে আসা ওই চিঠিতে দেখা যাচ্ছে আগামী 28 জুনের মধ্যে আইজিপিকে ওই 6 সাবেক সংসদ সদস্যের মামলার তথ্য এবং আইপিইউর প্রতিনিধিদের বাংলাদেশ সফরের ব্যাপারে মতামত জানাতে বলা হয়েছে। পুলিশ
সদর দপ্তর থেকে প্রত্যেক জেলার এসপির কাছে 6 সংসদ সদস্যের মামলার তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। জেলার এসপিরা 24শে জুন সংশ্লিষ্ট থানাগুলোতে একটি নির্দিষ্ট ছকে তথ্য পাঠাতে ওসিদের কাছে চিঠি দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর থেকে প্রতিটি মামলার বর্তমান অবস্থা এবং তারা কোথায় বন্দী আছেন তার তথ্য চাওয়া হয়েছে। জাতীয় সংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 26শে জুনের চিঠি প্রমাণ করে আরুশা অ্যাসেম্বলিতে বাংলাদেশের উপর বড় ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা নিন্দা প্রস্তাব আসার আশঙ্কা তৈরি হয়েছে। আইপিও বারবার বাংলাদেশে মিশন পাঠাতে চাইলেও ভিসা জটিলতার কারণে তা বারবার ব্যাহত হচ্ছে। ইউনূস সরকার অনির্বাচিত ছিল বলে তারা আইপিওর চিঠির তোয়াক্কা করেনি, কিন্তু বিএনপি নির্বাচিত সরকার হওয়ায় জাতীয় সংসদের সুনাম তার কাছে অনেক বড়। এখন আইপিওর সরজমিন তদন্ত দল যদি বাংলাদেশে এসে কারাগারে সাবেক সাংসদদের এই জরাজীর্ণ অবস্থা এবং নুরুল মজিদ হুমায়ুনের মৃত্যুর ঘটনাটির সত্যতা পায়, তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বর্তমান সংসদ ও সরকারের বৈধতা বড় ধরনের সংকটে পড়বে। কারণ আইপিওর সংবিধি অনুযায়ী যদি কোনো দেশের সরকার বা রাষ্ট্রযন্ত্র সে দেশের বিরোধী দলীয় বা ভিন্ন মতাবলম্বী সংসদ সদস্যের উপর পদ্ধতিগতভাবে চরম মানবাধিকার লঙ্ঘন করে, আইপিওর হিউম্যান রাইটস কমিটি তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায় এবং বারবার অনুরোধ সত্ত্বেও আন্তর্জাতিক ফেয়ার ট্রায়াল মানদণ্ড লঙ্ঘন করে সংসদের বন্দী বা নির্যাতন করে, তবে গভর্নিং কাউন্সিল সেই দেশের সংসদের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নিতে পারে। আইপিও হলো বিশ্বজুড়ে সংসদসমূহের সর্বোচ্চ ফর্ম। এখান থেকে সদস্যপদ স্থগিত হওয়ার অর্থ হলো আন্তর্জাতিক সম্প্রদায় সংশ্লিষ্ট দেশের বর্তমান সংসদকে একটি গণতান্ত্রিক বা বৈধ আইনসভা হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। এর ফলে বৈশ্বিকভাবে ওই দেশের সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয় বা স্বৈরাচারী হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকিতে পড়ে। আইপিও সিদ্ধান্তের উপর ভিত্তি করে বিশ্বের ক্ষমতাধর গণতান্ত্রিক দেশগুলো যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রসমূহ তাদের দ্বিপাক্ষিক নীতি পরিবর্তন করতে পারে। স্থগিতাদেশের পর সেসব দেশ সংশ্লিষ্ট দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক সীমিত করতে পারে, উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সফর বাতিল করতে পারে কিংবা সরকারের উপর বিভিন্ন ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। আবার আইপিওর সাথে জাতিসংঘের অত্যন্ত জোরালো প্রাতিষ্ঠানিক সম্পর্ক আছে। আইপিওতে কোনো দেশ নিষিদ্ধ বা স্থগিত হলে জাতিসংঘ, কমনওয়েলথ বা অন্যান্য বৈশ্বিক ফোরামে সেই দেশের গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে কমে যায়। অনেক সময় কমনওয়েলথের মতো সংস্থাগুলো আইপিও সিদ্ধান্তের আদলে সে দেশে তাদের সদস্যপদ স্থগিত করার উদ্যোগ নেয়। এখন দেখার বিষয় বাংলাদেশ সরকার আইপিও চিঠির প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেয়। একটি সূত্রে জানা গেছে, বিগত সংসদের আরো 50 জন সংসদ সদস্য আইপিওতে অভিযোগ দায়ের করেছেন, যেগুলো নিয়ে আগামী সভায় আলোচনা হতে পারে। তার আগে আইপিও প্রতিনিধি দল বাংলাদেশে এসে বিষয়টি সরেজমিনে তদন্ত করতে চায়। আমরা যত নেতা বাংলাদেশে দেখেছি তারা সাহস করতো এই পদ্মা সেতুর কাজ এগিয়ে নেওয়ার জন্য। আমার তো মনে হয় শেখ হাসিনা ছাড়া তার মতো মনোবল, তার মতো সাহস, তার মতো রক্তের উত্তরাধিকারী ছাড়া, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারী ছাড়া আর কারো পক্ষে বাংলাদেশের পদ্মা সেতুর কাজ কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। ভবিষ্যতে যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আসলে অবশ্যই পদ্মা সেতুকে আমরা সেই কাজেও ব্যবহার করব, কারণ আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি। সেইটা বর্তমানে থেমে আছে, কিন্তু পদ্মা সেতু বাংলাদেশের লক্ষ কোটি মানুষের দৈনন্দিন জীবনে যেই উপকার নিয়ে এসেছে সেটা তো চলমান আছে। আমার সেই একই কথা, এত অপপ্রচার অতিক্রম করে বাংলাদেশের কোন নেতা পদ্মা সেতু বানানোর কাজে হাত দেয়া সাহস করতেন? কোন নেতা? শেখ হাসিনা ছাড়া। 2022 সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। বাংলাদেশের পশ্চিম এবং দক্ষিণ অঞ্চলের সাথে পদ্মা সেতুর কারণে যে যোগাযোগের বিপ্লব ঘটে তা বাংলাদেশের সব মানুষের আজ জানা। এই লেকচারে আমি আলোচনা করব পদ্মা সেতুর পেছনের রাজনীতি, কিভাবে বাংলাদেশের মৌলবাদী স্বাধীনতা বিরোধীরা পদ্মা সেতুর বিরুদ্ধে উৎসাহ রটনা করিয়েছে, কিভাবে সেটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বাধা বিঘ্ন উত্তরণ ঘটিয়ে পদ্মা সেতু কাজে এগিয়ে নিয়ে যান। আপনারা জানেন পদ্মা সেতুকে যাতে শেখ হাসিনার হাত দিয়ে পদ্মা সেতু না হতে পারে এর জন্য সবার আগে এগিয়ে আসে ইউনূস বিশ্ব ব্যাংকের সাথে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রে মার্কিনীদের কাজে লাগিয়ে
হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন এদের কাজে লাগিয়ে পদ্মা সেতুর যে প্রজেক্ট সেখানে দুর্নীতি হচ্ছে এমন একটা অভিযোগ তুলেছিল। এবং আমরা জানি আমাদের সাবেক অর্থমন্ত্রী, যার বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় অবদান, তিনি ইউনূসের এই অপপ্রচারে প্রভাবিত ছিলেন এবং তিনি সহ সরকারের একটা অংশ, তখনকার যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং আমাদের আরেকজন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী যিনি এই প্রজেক্টের সাথে প্রাথমিকভাবে জড়িত ছিলেন, আবুল হাসান চৌধুরী, এদের নামে দুর্নীতির অভিযোগ তোলেন। অভিযোগটা কি? যে তারা ঘুষ চেয়েছেন ফিজিবিলিটি স্টাডি বা এগুলোর জন্য, এবং কানাডার আদালতে এটা নিয়ে মামলাও করিয়েছে ইউনূস। পরবর্তীতে দেখা গেছে কানাডার আদালত এই মামলা ভুয়া মামলা হিসাবে পেয়েছে এবং মামলা খারিজ করে দিয়েছে। যেটা লক্ষণীয়, তখন কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করে নাই যে ইউনূসের মতো একজন নোবেল বিজয়ী এই ধরনের কাজ করতে পারে। কিন্তু দেখুন, আজকে ইউনূস যখন 2 বছর বাংলাদেশ শাসন করিয়েও দেখিয়ে দিল, এবং ইউনূস কি পরিমাণ প্রতিহিংসা পরায়ণ, কিভাবে বাংলাদেশের মৌলবাদী স্বাধীনতা বিরোধীদের নেতা, এবং নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ইউনূস কি না করতে পারে, এগুলো যখন আজকে বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, তখন এটা মোটামুটি আর কারো মনে কোনো ধরনের আর সন্দেহ নাই যে ইউনূসই সর্বপ্রথম পদ্মা সেতু নির্মাণে বাধা হয়ে দাঁড়ায়। কিভাবে? সে বিশ্ব ব্যাংককে এই দুর্নীতির ধোঁয়া তুলে পদ্মা সেতু প্রজেক্ট থেকে বের হয়ে যেতে বাধ্য করে। ইউনূস, তার বান্ধবী হিলারি, তার বন্ধু বিল ক্লিন্টন, এরা মিলে। এর কারণ কি? কারণ ছিল শেখ হাসিনা যাতে পদ্মা সেতু না করতে পারেন, শেখ হাসিনার সরকার যাতে এই এত বড় প্রজেক্ট কার্যকর করতে পারে, এইটা যাতে বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত না হয়। কিন্তু এইখানে শেখ হাসিনার নেতৃত্ব গুণটা দেখতে হবে। শেখ হাসিনা কিন্তু বলেছেন না পদ্মা সেতু আমরা করব, বিশ্ব ব্যাংক বের হয়ে গেছে তো কি হলো। কিন্তু প্রধানমন্ত্রীও কিছু ব্যবস্থা গ্রহণ করেছিলেন যাতে বিশ্ব ব্যাংক এই পদ্মা সেতু প্রকল্পে জড়িত থাকে। যদিও বিশ্ব ব্যাংকের দেয়া ঋণের পরিমাণ আসলে বা সাহায্যের পরিমাণ ততটা বেশি ছিল না, কিন্তু বিশ্ব ব্যাংক যদি এই ধরনের একটা প্রকল্পে জড়িত হয় তখন মনে করা হয় যে এখানে ভালো কাজ হচ্ছে এবং এটার একটা কনফিডেন্স বৃদ্ধি পায় মানুষের কাছে। কিন্তু শেখ হাসিনা এই জন্য যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পদত্যাগে বাধ্য করেছিলেন এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে দিয়ে এই পদ্মা সেতুতে ওই যে দুর্নীতির অভিযোগ বিশ্ব ব্যাংক থেকে তোলা হয়েছিল সেটা সত্য কিনা সেটার জন্য উনি তদন্তেরও নির্দেশ দিয়েছিলেন এবং এই তদন্তটা পরিচালনা করেছিলেন বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তখন তিনি দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার ছিলেন। এবং যখন এই বাধা বিপত্তিগুলো আসে, পাশাপাশি অপপ্রচার চলতে থাকে এবং যখন বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে বের হয়ে যায়, তখন অপপ্রচারের নামে প্রথম আলো, ডেইলি স্টার, আপনাদের মনে আছে কিনা জানি না, আমার সুস্পষ্ট মনে আছে, সেখানে কলাম লিখছে এই যে এখনকার যে মোটা গর্দান দেবপ্রিয়, আকবর আলী খান, এরকম অসংখ্য মানুষ কলাম লিখত, একের পর এক কলাম লিখে তারা জানিয়েছে যে বিশ্ব ব্যাংক জড়িত না থাকলে, বিশ্ব ব্যাংকের সহায়তা ছাড়া পদ্মা সেতু করতে পারে, এইটা কেউ বিশ্বাস করে না। অর্থাৎ তারা সারা বাংলাদেশের মানুষকে অপপ্রচারের মাধ্যমে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জনমত গঠনে ভূমিকা রাখা শুরু করে প্রথম আলো এবং ডেইলি স্টার। এই অবস্থায় তখন মনে হয়েছিল যে সাধারণ মানুষেরও এবং আমার মনেও এমনকি আমাদের সবার মনে এইটাই হয়েছিল যে শেখ হাসিনা পদ্মা সেতুটা করতে পারবেন না, কারণ এখানে বিশ্ব ব্যাংক নাই। কারণ হলো যে এই যে দেবপ্রিয়, আকবর আলী খানের মতো বড় বড় মাথাগুলো বলছে যে বিশ্ব ব্যাংক ছাড়া পদ্মা সেতু কল্পনা করা যায় না, এটা একটা অসম্ভব অবাস্তব কল্পনা, এইভাবে মানুষ ভাবছিল। এবং আমি তখন ফরেন মিনিস্ট্রির মাইক্রোবাসে করে অফিসে আসা যাওয়া করতাম, আমাদের যেসব সহকর্মীরা ছিল এগুলো এই বিষয়টা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতো এবং সবারই এক কথা যে শেখ হাসিনা পদ্মা সেতু করতে পারবেন না। পরবর্তীতে দেখা গেল শেখ হাসিনা কিন্তু নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করলে চীনের ঋণ সহায়তা নিয়ে। দেখুন, এটা শুধু যে আমরা নিজেরা না, আমার মনে হয় আমরা এখনো যদি সবাই চোখ বন্ধ করে দেখি, যখন প্রথম আলো, ডেইলি স্টার পেছনে লেগে গেছে, যখন ইউনূস পেছনে লেগে গেছে, যখন আকবর আলী খান, দেবপ্রিয়র মতো মানুষরা কুৎসা রটনা করছে, অপপ্রচার করছে, তুচ্ছতাচ্ছিল্য করছে, কলাম লিখছে, তখন আসলে বাংলাদেশের
আপনারা একটু চোখ বন্ধ করে চিন্তা করবেন, কোন নেতা, আমরা যত নেতা বাংলাদেশের দেখেছি, তারা সাহস করতো এই পদ্মা সেতুর কাজ এগিয়ে নেওয়ার জন্য? আমার তো মনে হয় শেখ হাসিনা ছাড়া তার মতো মনোবল, তার মতো সাহস, তার মতো রক্তের উত্তরাধিকারী ছাড়া, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারী ছাড়া আর কারো পক্ষে বাংলাদেশের পদ্মা সেতুর কাজ কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। যা হোক, যথারীতি পদ্মা সেতুর কাজ শেখ হাসিনা এগিয়ে নিলেন এবং পদ্মা সেতু তিনি নির্মাণ করে দেখিয়ে দিলেন। পদ্মা সেতুতে তিনি রেল লাইন সংযুক্ত করলেন। সে পদ্মা সেতু আজকে কিন্তু বাস্তবতা। অপপ্রচার কিন্তু থেমে থাকেনি। অপপ্রচার কি? পদ্মা সেতুতে প্রচুর দুর্নীতি হয়েছে। আপনারা যদি একটা জিনিস খেয়াল করে দেখেন, পদ্মা সেতুতে যারা যারা যুক্ত ছিল, প্রফেসর জামিলুর রেজা চৌধুরী, ডক্টর আইনুন নিশাত, এইভাবে বাংলাদেশের যেসব মানুষের একেবারে পরিচ্ছন্ন ভাবমূর্তি, তারা এখানে যুক্ত ছিলেন। এমনকি পদ্মা সেতুতে যিনি সচিব হিসাবে কাজ করেছিলেন, সচিব সেতু বিভাগের আনোয়ারুল ইসলাম, পরে তিনি ক্যাবিনেট সেক্রেটারিও হয়েছিলেন। এবং পদ্মা সেতুর বড় একটা অংশ যখন কাজ হয়, উদ্বোধন হয়, তখন ওবায়দুল কাদের পদ্মা সেতু বিভাগের এবং যোগাযোগ মন্ত্রী ছিলেন। এরা সবাই বাংলাদেশের সৎ মানুষ। বিশেষ করে সেতু বিভাগের যিনি সচিব ছিলেন আনোয়ারুল সাহেব, এইসব সৎ মানুষরা যখন এই প্রকল্পে জড়িত থাকে, তখন আসলে তাদেরকে যারা চেনে, এরা সবাই বিশ্বাস করতে বাধ্য ছিল যে এই সেতুতে কোনো দুর্নীতি হয়নি। কিন্তু সেই অপপ্রচার থেমে থাকেনি। এখানে এত হাজার কোটি টাকা, অত হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। সর্বশেষ যেসব অপপ্রচার হয়েছে, এখনো হচ্ছে, সেটা হলো পদ্মা সেতুতে। এটা এখন ওই যে বাংলাদেশের শীর্ষ চরমপন্থী মাহমুদুর রহমান বলে যায় যে পদ্মা সেতুতে রেল লাইন যুক্ত করার কোনো দরকার ছিল না, এটা সম্পূর্ণ ভারতের স্বার্থে হয়েছে। এবং এই অপপ্রচারে তাজ হাশমি, এই ধরনের অপপ্রচারকারীরাও জড়িত হয়েছে। তাজ হাশমি এত উন্মাদ যে বলে যে পদ্মা সেতু চীনের টাকায় শেখ হাসিনা করেছে ভারতের জন্য, অর্থাৎ ভারতের সেনাবাহিনী, সামরিক বাহিনী এই পদ্মা সেতু দিয়ে চলাচল করবে। এইটাই হলো অপপ্রচারকারীদের একটা বড় জিনিস, যে ভারতের জন্য পদ্মা সেতু তৈরি করা হয়েছে। এমনকি আমরা দেখেছি যোগাযোগ উপদেষ্টা ছিল বশির, যে ছেলেটা, সে বলছিল যে পদ্মা সেতু হওয়াতে দুই পাশের কি জানি ক্ষতি হয়েছে। এবং এইসব অপপ্রচার এতটাই শিশুসুলভ, এতটাই কুৎসামূলক যে এগুলো সব আসলে বলে শেষ করা যায় না। অথচ আমরা দেখেছি পদ্মা সেতু ছিল, এবং এটা যদি সত্যিকারের এটার সব পোটেনশিয়াল কাজে লাগানো যায়, এটা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য একটা বড় আপনার একটা সহায়ক শক্তি ছিল। যেমন আমরা দেখেছি যে ইউনুস ক্ষমতায় আসার পর বাংলাদেশ ভারতে যে ট্রান্সশিপমেন্ট সুযোগ ব্যবহার করতো, সেটা ব্যবহার করে বাংলাদেশি গার্মেন্টস পণ্য তৃতীয় দেশে রপ্তানি করতো। সেটা একটা ব্যাপক পরিমাণ। সেটা বন্ধ করাতে বাংলাদেশের 2000 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে, বা 2500 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে এই বশিরই বলেছিল। অথচ দেখুন, এই পদ্মা সেতুতে যে রেল এবং সড়ক যোগাযোগ, এটা কাজে লাগিয়ে বাংলাদেশি সেই সব মালপত্র ভারতে পরিবহন করা অনেক সহজ হয়ে গিয়েছে, কিন্তু ট্রান্সশিপমেন্ট তো বাতিল করে দিয়েছে। এইভাবে শেখ হাসিনা বাংলাদেশের মৌলবাদী স্বাধীনতা বিরোধীদের অপপ্রচার আপনার অগ্রাহ্য করে বাংলাদেশের সর্ববৃহৎ অবকাঠামো গড়ে তুলেছেন, এবং সেইটাকে দেশের কাজে ব্যবহারের জন্য তিনি প্রস্তুত করেছিলেন। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর পদ্মা সেতুর সেই পোটেনশিয়াল, বিশেষ করে ভারতে বাংলাদেশের রপ্তানির কাজে পদ্মা সেতুকে ব্যবহার করার কাজটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা একটা বড় ক্ষতি হলো বাংলাদেশের জন্য। ভবিষ্যতে যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আসলে অবশ্যই পদ্মা সেতুকে আমরা সেই কাজেও ব্যবহার করব, কারণ আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি। সেইটা বর্তমানে থেমে আছে, কিন্তু পদ্মা সেতু বাংলাদেশের লক্ষ কোটি মানুষের দৈনন্দিন জীবনে যেই উপকার নিয়ে এসেছে, সেটা তো চলমান আছে। আমার সেই একই কথা, এত অপপ্রচার অতিক্রম করে বাংলাদেশের কোন নেতা পদ্মা সেতু বানানোর কাজে হাত দেয়া সাহস করতেন? কোন নেতা? শেখ হাসিনা ছাড়া।